অনেক অপেক্ষার পরে সোনাক্ষী সিনহা অভিনীত নিকিতা রয় মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি সুপারন্যাচারাল হরর থ্রিলার মুভি। কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই লন্ডনের এক বাড়ি দেখানো হয়। এই বাড়িটাতে বসবাস করত ডক্টর শার্নাল রয় নামের একজন লোক। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলাতে ওনাকে প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় দেখতে পাওয়া যায়। সে সুপারন্যাচারাল কিছু একটা দেখেই তার ইনহেলারটা ব্যবহার করার চেষ্টা করছিল, আর এর সাথে সাথে কিছু একটা রেকর্ডিং করারও চেষ্টা করছিল। ঠিক ওই সময় জানালার মধ্যে দেখা যায় ভয়ঙ্কর এক দানবকে। কিছুক্ষণের মধ্যেই সেই দানবটা আক্রমণ করে বসে ডক্টর শার্নাল রয়ের ওপর। সাথে সাথেই সে সেখান থেকে চলে আসে নিচতলায়। কিন্তু দানবটা তো এত সহজেই ওকে ছেড়ে দেবে না। সেই দানবটা ওকে পিছা করতে করতে নিচতলায় চলে আসে। এই ব্যাপারটাতে আরো অনেক বেশি আতঙ্কিত হয়ে যায় শার্নাল রয়। সাথে সাথে সে ঘর থেকে বেরিয়ে পড়ে দৌড়ে এবং বাইরে থাকা গাড়িটা নিয়ে যেতে থাকে। তবে আজকে মনে হয় না ওর শেষ রক্ষা হবে। কিছুক্ষণের মধ্যেই সেই দানবটা চলে আসে ওর গাড়ির ওপরে। আর এই ব্যাপারটায় হকচকিয়ে গিয়ে শার্নাল রয় অ্যাক্সিডেন্ট করে বসে। যদিও সে অ্যাক্সিডেন্ট করেছিল তারপরেও বাঁচতে কে না চায়। এর জন্য সে গাড়ি থেকে বের হয়ে হাঁটতে শুরু করে। কিন্তু কিছু দূর হাঁটতেই ওর সামনে আবারও চলে আসে সেই দানবটা। এই ব্যাপারটাতে আরো অনেক বেশি ভয় পেয়ে যায় শার্নাল রয় এবং ঝাঁপ দিয়ে দেয় নদীতে। কিন্তু এখানে ওর শেষ রক্ষা হয় না। নদীর ভেতরেই চলে আসে দানবটা এবং ওর পা ধরে টেনে নিয়ে যায়। আর এভাবেই মারা যায় ডক্টর শার্নাল রয়। আর পরদিন সকালবেলা সেই দেশের পুলিশ নদী থেকে ওর লাশটা উদ্ধার করে। সেদিনই ডক্টর শার্নাল রয়ের বোন নিকিতা রয় তার নতুন বই সুপারস্টেশন ইন দ্য মডার্ন এজ নিয়ে ভার্সিটির স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে আসে। নিকিতা রয় ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের লন্ডন শাখার মেম্বার ছিল। আসলে এই কমিউনিটিটা নিকিতা রয়ের ভাই শার্নাল রয় প্রতিষ্ঠা করেছিল। মূলত এই কমিউনিটিটা সুপারন্যাচারাল বলে যে কিছুই নেই সেটা নিয়ে মানুষদের সাথে তর্ক করে, সেই সাথে এগুলোর উপর ইনভেস্টিগেশনও চালায়। নিকিতা রয় সেই কনফারেন্সে সবাইকে জানায়, আমার এই বইয়ে ভূত প্রেতনি বা যেসব জিনিস নিয়ে আপনাদের ভ্রান্ত ধারণা আছে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। আসলে এই বইটাতে যে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা হয়েছিল সেগুলো করার জন্য ওর ভাই ওকে সাহায্য করেছিল। কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় সেদিনের কনফারেন্সটা। তারপর সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে নিকিতা রয় আর ভাইকে ফোন লাগায়। কিন্তু কিছুতেই তার ভাইকে কানেক্ট করতে পারছিল না। ঠিক এ কারণেই সে তার ভাইকে একটা ভয়েস মেসেজ করে রাখে। কিন্তু কিছুক্ষণ পরে তার কাছে একজন কল করে জানায় ডক্টর শার্নাল রয় আর বেঁচে নেই। খবরটা শোনা মাত্র একদম হতবাক হয়ে যায় নিকিতা রয়। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সাথে সাথেই সে ছুটে চলে আসে ভাইয়ের কাছে। ডক্টর শার্নাল রয় কখনোই সুপারন্যাচারাল কোনো কিছুতেই বিশ্বাস করতেন না, আর সবসময় এটার বিরোধিতাই করে গিয়েছিলেন। সেই সাথে এইসব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যাও খুঁজতেন। আর আজকে সেই কিনা সুপারন্যাচারাল কিছু একটার হাতে মারা গেছে। নিকিতা রয় তার ভাইয়ের বডিটা দেখে একদম থমকে যায়। ওর ভাইকে বিদায় দেওয়ার জন্য আইআরসি এর আরেক মেম্বার জলিও সেখানে এসে পৌঁছে। আসলে এ ছিল নিকিতার এক্স বয়ফ্রেন্ড। তারপর শুরু হয়ে যায় শেষ কার্য। কিছুক্ষণের মধ্যে সেটা শেষও হয়ে যায়। তারপর পরে সেই জায়গা থেকে নিকিতা এবং জলি একসাথে ফিরছিল। তখন নিকিতা জলিকে নিয়ে চলে আসে সেই ব্রিজটার উপরে, যেই ব্রিজটার উপর থেকে তার ভাই নদীর মধ্যে লাফ দিয়েছিল। সেখানে আসার পরপরই নিকিতারা এটা ইমেজিন করতে থাকে যে তার ভাই কিভাবে মারা গেছে। আর এই ব্যাপারগুলো যখন সে ইমেজিন করতে থাকে তখন সে হতবাক হয়ে যায়। তারপর পরই জলি জানায় ওদেরকে আইআরসি এর অফিস থেকে ডাকা হয়েছে। কিছুক্ষণের মধ্যে নিকিতা এবং জলি চলে আসে আইআরসি এর অফিসে। তখন নিকিতাকে ওরা জানায় যে পুলিশ বলছে যে ওর ভাই নাকি নিজে নিজেই মারা গেছে, এর পেছনে কারো কোনো রকম হাতই নেই। তখন নিকিতা বলে এটা কিভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই ব্রিজটার পাশে আমার ভাইয়ের গাড়িটা অ্যাক্সিডেন্ট অবস্থায় পাওয়া গিয়েছিল। সে যদি হাসপাতালে না যেত তাহলে তো এমনিতেই মরে যেত, তাহলে সে কেন নিজে নিজে মরতে যাবে। ঠিক তখনই ওর ভাইয়ের টেপ রেকর্ডারটা একজন এনে দেয় নিকিতা রয়কে। নিকিতা যখন সেটা অন করে তখন ওর ভাইয়ের কথা শুনতে পায়। সেখানে ওর ভাই বলছিল আজ পর্যন্ত যা যা আমি মনে করে এসেছি সবকিছু মিথ্যা, কিছু একটা তো অবশ্যই আছে। আর ওর ভাইয়ের কথাগুলো যখন নিকিতা শুনছিল তখন সে বুঝেই যায় যে এই রেকর্ডিংটা যখন করা হচ্ছিল তখন ওর ভাই অনেক আতঙ্কিত ছিল। এই টেপ রেকর্ডারে করা রেকর্ডিংটা শোনার পরে নিকিতা জিজ্ঞেস করে যে আমার ভাইয়া কার সাথে কথা বলছিল এভাবে। তবে সেই অফিসে থাকা কেউই বলতে পারে না। সবার কাছে এটাই মিস্ট্রি যে সে কার সাথে কথা বলছিল। ওদের মুখে এই কথা শুনে নিকিতা অনেকটাই শক খায়। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর পরে সে জিজ্ঞেস করে আচ্ছা আমার ভাই শেষে কোন কেসটা নিয়ে স্টাডি করছিল। তখন সেখানে থাকা টিনা নামের একজন জানায় অমরদেবের ট্রু ফেথ ফাউন্ডেশন নিয়ে ইনভেস্টিগেশন করছিল। এমনকি সেই ফাউন্ডেশনের মধ্যে ডক্টর শার্নাল তার নিজের একজন লোককে ছদ্মবেশেও ঢুকিয়েছিলেন। তারপর পরই দেখানো হয় অমরদেবকে। সে তার ভক্তদের সামনে এসে জানায় কিছু একটা যে আছে এটার উপর আমাদের আস্থা এবং বিশ্বাস রাখতে হবে।
আসলে সে ওই সব রকমেরই কথা বলছিল যেগুলো ধর্মগুলোরা সচরাচর বলে থাকে। অন্যদিকে দেখা যায় ডক্টর সার্নাল রয়ের কেবিনে চলে আসে নিকিতা। তারপর সেখানে আজব রকমের দেখতে কিছু ড্রয়িং দেখতে পায় সে। এই ড্রয়িংগুলো দেখেই হকচকিয়ে যায় নিকিতা, কারণ এগুলো একটাও স্বাভাবিক ছিল না। এই ড্রয়িংগুলো দেখলেও যে কেউই ভয় পেয়ে যাবে। আসলে এই ছবিগুলো দেখে নিকিতার আর বুঝতে বাকি থাকে না যে এই ড্রয়িংগুলো সম্ভবত সুপারন্যাচারাল কিছু নেই আঁকা। তারপর পরে সেই ছবিগুলো নিয়ে নিকিতা চলে আসে টিনার কাছে এবং ওর থেকে জানতে চায় যে আমার ভাই কখন এই ছবিগুলো এঁকেছিল। তখন টিনা জানায় যখন থেকে শেষ ফাউন্ডেশনতে উনি স্টাডি করছিলেন তখন থেকেই। এই ব্যাপারটাতে নিকিতা বুঝে যায় যে কোনো একটা তো গরমিল আসেই। আর ঠিক এই কারণেই সে অমরদেবের ফাউন্ডেশন নিয়ে ইনভেস্টিগেশন চালাতে চায় এবং এই কাজের জন্য সে ভলেন্টিয়ার চায়। কিন্তু ওর সাথে কেউই এই কাজটা করতে চায় না। প্রায় সবাই একই কথা বলে যে অমরদেব অনেক পাওয়ারফুল একজন লোক, তো এই কারণে তোমার জন্য এটাই ভালো হবে যে ওর পিছে লেগো না। আর যদি ওর পিছে লাগো তাহলে নিজের বিপদ নিজেই কিন্তু ডেকে আনবা। তবে নিকিতা রয় ছিল নাসরবান্দা। সে সাফ সাফ জানিয়ে দেয় যে আমার ভাইয়ের মৃত্যুর পেছনে কি রহস্য আছে এটা আমি বের করেই ছাড়বো। ওর মুখে এমন কথা শুনে ও সঙ্গ দিতে চায় জলি। তখন জলি বলে আমি আছি তোমার সাথে। সাথে সাথে নিকিতা জলিকে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। তারপর যেই পুলিশটা ডক্টর সার্নাল রয়ের কেসটা ইনভেস্টিগেশন করছিল তার কাছে চলে আসে নিকিতা রয় এবং নিজের পরিচয় দেয় এবং কেস ডিটেলসটা চায়। তখন পুলিশ জিজ্ঞেস করে আচ্ছা এটা আপনার কেন প্রয়োজন? তখন নিকিতা বলে আমার ভাই মারা গেছে, তো এটা কিভাবে কেমনে কি হয়েছে এটা জানার কি অধিকার আমার নেই? তখন পাশ থেকে অন্য একটা পুলিশ অফিসার জানায় এটা নিজে নিজেই মারা যাওয়ার কেস, আর সব এভিডেন্স থেকে এমন কিছুই বোঝা গেছে। এই জন্য ওরা কেউই নিকিতাকে কোনো রকম কোনো সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়। তারপর সেখান থেকে ভাইয়ের মোবাইল এবং মানি ব্যাগটা নিয়ে চলে আসে। সেখান থেকে আসার পথে ওরা দুজনে মিলে গিয়ে বসে একটা ক্যাফেতে। তারপর পরই ভাইয়ের টেপ রেকর্ডারটা চালু করে। টেপ রেকর্ডারের মধ্যে বলছিল ওর ভাই, একদিন আমি অমরদেবের ট্রুথ ফেথ ফাউন্ডেশনে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি যেটা দেখি সেটা দেখে আমার তো মাথায় ঘুরে যায়। অমর মুহূর্তের মধ্যে একজন লোককে ডিপ্রেশন থেকে সারিয়ে তুলল। তবে এই ব্যাপারটা আমার কোনোভাবেই বিশ্বাস হয় না, আর এর পেছনে থাকা সায়েন্সের ব্যাখ্যা খুঁজতে থাকি। এই ব্যাপারগুলো নিয়ে আমার মাথায় অনেক খটকা বেঁধে যায়। তখন সেগুলোর সলিউশন খোঁজার জন্য আমি চলে যাই অমরদেবের কাছে। তখন সে আমাকে জানায় যে আমি নাকি 3 দিন পরে মারা যাব। সাথে এটাও বলে যে তুমি বেঁচে থাকবে, তবে যদি তুমি আমার কথা মতো চলো তাহলে তুমি বাঁচতে পারবে। তবে আমি তো সায়েন্স মনা মানুষ, ওনার এইসব কথাতে আমি কোনো রকমের কোনো গুরুত্বই দেই না। অমর যখন ব্যাপারগুলো বুঝতে পারে তখন সে আমাকে আরও জানায় যে আমার মৃত্যুর পরে আমার শরীরটা নিয়ে সে নাকি পুজো করবে। ওর এইসব কথা শুনে আমি কোনোভাবে আর ওকে সিরিয়াসলি নিতে পারি না। আর সাথে সাথে ও এমন কেন পাগলামির কথা বলছিল এগুলো আমি খুঁজতে থাকি, কিন্তু কোনো কিছুরই আমি কোনো কোল কিনারা পাচ্ছিলাম না। পরদিন সকালবেলা থেকে আমি আমার রুমের মধ্যে কিছু একটার উপস্থিতি টের পাই, আর যে জিনিসটা সবসময় ফিস ফিস করে কিছু একটা শব্দ করছিল। এইটুকু শোনার পরে নিকিতা রেকর্ডারটা বন্ধ করে। তারপর সে এটা সিদ্ধান্ত নেয় যে সে তার ভাইয়ের বাড়িতে যাবে। তারপর পরে নিকিতা এবং জলি দুজনে মিলে চলে আসে সার্নাল রয়ের বাড়িতে। ওই বাড়িতে আসার পরে ওর ভাইয়ের বাঁধা ফ্রেমগুলো দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর পরে সেখানে একটা লেজার গান এবং একটা টর্চ লাইট দেখতে পায়, সেগুলো ব্যাগে উঠিয়ে নেয়। তারপর দেখতে পায় পাশেই ওর ভাইয়ের ল্যাপটপটা রাখা। তখন সেটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ল্যাপটপের পাসওয়ার্ড সে ঠিক করতে পারছিল না। তারপর অনেক কয়েকবার চেষ্টা করার পরে খুলতে সক্ষম হয়। ঠিক ওই সময় জলি অন্য রুমে কিছু একটা খুঁজছিল। সে রুমের মধ্যে সে রুমের দেয়ালে যা দেখে সেটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না জলি। সে দেখতে পায় রুমের দেওয়ালে অদ্ভুত সব ড্রয়িং করা। এই ব্যাপারটা দেখে অনেক ভয় পেয়ে যায় জলি। তখন সে ভয়ার্ত কণ্ঠে ডাক দেয় নিকিতাকে। সাথে সাথে সেই রুমের মধ্যে চলে আসে নিকিতা এবং রুমের দেয়ালের মধ্যে আঁকাকিগুলো দেখে সেও অবাক হয়ে যায়, সাথে অনেকটা ভয়ও পায়, কারণ দেওয়ালের এই ড্রয়িংগুলো ছিল একদমই আজব দেখতে। তারপর পরে নিকিতা জলিকে জানায় যে আমি ভাইয়ার ল্যাপটপটা খুলতে সক্ষম হয়েছি, আর সেটার মধ্যে ফ্রিয়া নামের একটা মেয়ের মেইল দেখতে পাই আমি। আর এই মেইলটার মাধ্যমে সে আমার ভাইয়ের কাছে একটা বক্স পার্সেল করেছিল। আমার ভাইয়া হয়তো সেই পার্সেলটা হাতে পায়নি। সেই পার্সেলটা নিতে আমি আগামীকালকে যাব। এইটুকু বলার পরে ওরা দুজনেই বের হয়ে চলে আসে সেই বাড়ি থেকে আর হোটেলের উদ্দেশ্যে রওনা করে। এই ব্যাপারটা অনেক দূর থেকে কেউ একজন দেখছিল, কিন্তু কে দেখছে ওদেরকে এভাবে সেটা একটু সামনের দিকে গিয়ে জানতে পারা যাবে। সেই হোটেল রুমের মধ্যে আসার পরপরই নিকিতা আবার ভাইয়ের টেপ রেকর্ডারটা চালু করে। সেই টেপ রেকর্ডারটা আবারও ভাই বলছিল, আজকে 3য় দিন চলছে, আমার আশেপাশে সবসময় কারো একটা উপস্থিতি আমি টের পাচ্ছি। অমরদেবের আশ্রমে থাকা আমার ইনফরমারের কোনো রকম কোনো খোঁজই পাচ্ছি না, হয়তোবা ওরা তাকে ধরে ফেলেছে। এই ব্যাপারগুলো আমি আর কোনোভাবেই নিতে পারছি না। যেই জিনিসটাকে এতদিন আমি অনুভব করছিলাম সেটা আমার খুব কাছাকাছি চলে আসছে, এটা আমি অনুভব করতে পারছি।
আসলে সিনেমার প্রথমে আমরা এইটুকুই রেকর্ড করতে দেখেছিলাম শার্নাল রয়কে, যখন জানালা সেই ভয়ঙ্কর দানবটা এসেছিল। ওর ভাইয়ের মুখে এসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায় নিকিতা। এজন্য সাথে সাথেই কল লাগায় জলিকে আর বলে খুব সকাল সকাল কিন্তু তুমি আমাকে পিক করতে চলে আসবা। তারপর এখান থেকে আমরা দুজনে মিলে অমরদেবের ফাউন্ডেশনে যাব। তারপর ফোনটা কেটে দিয়েই ঘুমায় নিকিতা। পরদিন সকালবেলাতেই জলি চলে আসে নিকিতাকে নেওয়ার জন্য। তারপর ওরা দুজনে মিলে চলে আসে অমরদেবের ফাউন্ডেশনে। ওখানে গিয়েই ওরা দুজনে যা লক্ষ্য করে সেটা দেখার জন্য ওরা একদমই প্রস্তুত ছিল না। অমরদেবের কাছে একটা পেশেন্ট আসে যে ছিল আসলে ল্যাংড়া, আর সে এসেছিল তার হুইল চেয়ারে করে। আসলে তার এখানে আসার কারণ হচ্ছে তার পাটা ভালো করে নেওয়ার জন্য। তখন ওকে দেখেই অমরদেব বলে, তোমাকে দেখে আমার যা মনে হচ্ছে তোমার পাকে কেউ একজন আটকে রেখেছে, আর তুমি আর আমি জানি যে সেই মানুষটা কে। এর জন্য তোমার পা যদি তুমি ভালো করতে চাও তাহলে আমাকে সবকিছু খুলে বলতে হবে। তখন লোকটি জানা আমি ড্রাইভ করছিলাম, হঠাৎ করে আমার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি আমার সামনে একজনকে মরতে দেখি। ওর মুখে এমন কথা শুনে অমরদেব বলে, ও আচ্ছা, ও কি সবসময় তোমার সাথে থাকে? আর আমার যতদূর মনে হয় ও এখানেও তোমার সাথে এসেছে, তাই না? তো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি ওকে সরি বলে দাও, তাহলেই তোমার পাটা ভালো হয়ে যাবে। সেই ছেলেটার সামনে অদৃশ্য কাউকে একটা সরি বলে, আর এটা বলতে বলতেই সে দাঁড়িয়েও যায়। তারপর পরই অমরদেব বলে যে সে তোমাকে মাফ করে দিয়েছে। আর এই ছেলেটা যখন বুঝতে পারে যে সে আসলে দাঁড়িয়ে গেছে তখন সে অনেক খুশি হয়ে যায়, সাথে অনেক করে ধন্যবাদ দিতে থাকে অমরদেবকে। আর এই ব্যাপারটা দেখে তো অনেক খুশি হয়ে যায় ওর ভক্তরাও, সাথে এই ব্যাপারটা দেখে দারুণ মজাই পায় জলি। কিন্তু স্তব্ধ হয়ে থাকে নিকিতা। কিছুক্ষণ পরে অমরদেবের ফাউন্ডেশন থেকে ওরা দুজনে বাহিরে বের হয়ে আসে। তখন নিকিতা জলিকে বলে, এগুলো সবকিছুই ভণ্ডামি। আমার তো মনে হচ্ছে ওই লোকটি অমরের সেট করা লোক, আর তাকে দিয়ে সেই সবকিছু অভিনয় করার ছিল। ঠিক তখনই পাশ থেকে একজন লোক ওদের দুজনের নাম ধরে বলে, অমরদেব আপনাদেরকে ডাকছে। এই ব্যাপারটা দেখে ওরা দুজনেই অবাক হয়ে যায়। আর জলি তো বলে ওঠে যে ওরা আমাদের নাম জানলো কিভাবে, আমরা তো কোথাও আমাদের নাম বলিনি। তখন নিকিতা এটারও একটা এক্সপ্লেনেশন বের করে ফেলে। ও বলে যে হয়তোবা এখানে থাকা কেউ আমাদেরকে পার্সোনালি চেনে, আর এসব আইডেন্টিটি বের করা এখন ডিজিটাল যুগে কোনো ব্যাপারই না। তারপরই ওরা দুজনেই চলে আসে অমরের কাছে। তখন অমর ওদেরকে সত্য নিয়ে একটা উদাহরণ দেয়। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা সত্য কিছু ঘটে গিয়েছে সেগুলো আমাদেরকে বিশ্বাস করতেই হবে, এমনকি সেটা মেনেও নিতে হবে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে এটাই যে তোমরা এখানে কেন এসেছো? আমি যেটা করছি সেটা সত্য কি মিথ্যে এটা দেখতে, নাকি আমাকে ফ্রড হিসেবে প্রমাণিত করতে? তোমাদের মোটিভটাকে একটু খোলাসা করে বলো তো। তখন নিকিতা বলে, আপনি তো সব জানেন, আপনি তো অন্তর্যামী। ওর মুখে এমন কথা শুনে হাসতে হাসতে অমর বলে যে আমি সবকিছু জানি না, আসলে আমাকে সবকিছু জানানো হয়। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি আমাদের মধ্যে কি দেখেছো যে তুমি এখানে চলে এসেছো? তখন নিকিতা গম্ভীর স্বরে বলে ওঠে, আমার ভাইয়ের খুন। আপনি আমার ভাইকে অভিশাপ দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে সে মারা যাবে যদি সে আপনার কথা না শোনে। আমার ভাই অনেক বিজ্ঞান মনে হয় আপনার কথাগুলো শেষ মানেনি, আর ঠিক 3 দিনের মধ্যেই আমার ভাই মারা গিয়েছে। তো এটা কিভাবে সম্ভব, আর এটার ব্যাখ্যা আমার প্রয়োজন। তখন আমার আবারও হাসতে হাসতে বলে, তুমি তো তোমার বইয়ে লিখেছিলে অভিশাপ, কালো জাদু এগুলো তুমি কিছুই বিশ্বাস করো না, আর আজ কিনা তুমি এগুলো বলছো আমাকে। তখন নিকিতা বলে, ও আচ্ছা, তাহলে তীর আমি ঠিক জায়গাতেই ছুঁড়েছি, আর ঠিক এই কারণেই আপনার জ্বলছে, তাই না? ওর মুখে এমন কথা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় অমরদেব। তুমি ছোট মানুষ, আর ভুল জায়গায় তীর ছুঁড়ে নিজের জীবনটাকে দুর্বিষহ করে তোলো না। এগুলো শুনে হাসতে থাকে নিকিতা আর বলে যে তাহলে আমি ঠিক জায়গাতে এসেছি। তবে ওর কথাবার্তা কোনো মতেই মেনে নিতে পারছিল না অমরদেব, আর আস্তে আস্তে অনেক বেশি রাগান্বিত হতে থাকে। সাথে বলে, তুমিও দেখছি তোমার ভাইয়ের পথেই হাঁটছো, এর শেষ পরিণতি কিন্তু ভালো হবে না। তোমার ভাইও কিন্তু এই পথেই হেঁটে কিন্তু নিজেকে শেষ করেছে। তুমিও আমাকে রাগে নিজের শেষ পরিণতি ডেকে আনছো। তোমাকে আমি আগেই ওয়ার্নিং দিচ্ছি, আর আগে বেরো না। তখন নিকিতা বলে, যা শেষ হবার সেটা আগেই হয়ে গেছে, আর আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আগামী 7 দিনের মধ্যে আমি আপনার মুখোশ খুলেই ছাড়বো। তখন অমরদেব জানায়, তুমি তো 7 দিন সময় পাবেই না, তাহলে আমার মুখোশ তুমি কেমনে উন্মোচন করবে? তুমি তো 3 দিনের মধ্যেই মারা যাবে, ঠিক তোমার ভাইয়ের মতোই। তারপরই ওরা দুজনেই সেখান থেকে চলে আসে। আর অমরদীপের মুখে অমন কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায় জলি। আর সে নিকিতাকে বলে, যাও তুমি গিয়ে সরি বলে আসো, তাহলে হয়তো তুমি বেঁচে যাবে জীবনে। তোমার ক্ষেত্রেও সে বলেছে যে 3 দিন, হয়তোবা ওনার থেকে মাপ চাইলে তোমাকে ক্ষমা করে দিতেও পারে। তবে নিকিতা জানায়, এবার ওর ভণ্ডামি আমি বের করেই ছাড়বো। এখন তুমি এটা বলো যে তুমি আমার সাথে থাকবে কিনা। তখন জলি বলে, আচ্ছা ঠিক আছে, না হয় একটা প্রেমিকার জন্য এক প্রেমিক জীবন দিয়েই দিল। তারপরই ওরা দুজন মিলে চলে আসে সেই দোকানটা এবং পার্সেলটা নিতে চায়।
কিন্তু কোনোভাবেই তিনি পার্সেলটা ওদেরকে দিতে চায় না, কারণ পার্সেলটা এসেছিল শার্নাল রয়ের নামে। তারপরই জলি একটা বুদ্ধি হাতে এবং অনেক কৌশল করে সেই পার্সেলটা নিয়ে নেয়। একটা জায়গায় এসে ওরা দুজনে মিলে সেই পার্সেলটা খুললেই দেখতে পায় ওর ভিতরে একটা পুরনো বই। সেই বইয়ের কাভারটা দেখা যায় গাছের মতো কিছু একটা ছবি। তারপর সেই বইটা যখন খোলে তখন তোরা দুজনেই হতবাক হয়ে যায়। দেখতে পায় ওই বইয়ের ভেতরে আজব আজব সব চিত্রকর্ম। আসলে এই চিত্রকর্মগুলোই শার্নাল রয়ের রুমের ভেতরের দেওয়ালেই দেখেছিল ওরা। তখন নিকিতা বুঝে যায় যে ওর ভাইয়ের মৃত্যু এবং এই বইটার মধ্যে তো কোনো একটা সম্পর্ক আছেই। আর সে এটাও বুঝে যায় যে এই বইটা ওকে ফ্রেয়াই পাঠিয়েছে, আর সেই ছিল হচ্ছে অমরদেবের আশ্রমে থাকা ইনফর্মার। তারপর ওরা দুজনে মিলে উঠে পড়ে গাড়িতে। উদ্দেশ্য পার্সেলটা যেখান থেকে এসেছিল, মানে ফ্রেয়ার অ্যাড্রেসে। অন্যদিকে দেখা যায় কেউ একজন ওদের দুজনকে ফলো করছিল। কিছুক্ষণ জার্নি করার পর ওরা দুজন জঙ্গলের মধ্যে একটা বাড়িতে চলে আসে। এটাই আসলে ফ্রেয়ার বাড়ি। ফ্রেয়ার বাড়িতে আসলে ওরা দুজনে কেমন যেন একটা বিদঘুটে গন্ধ পায়। তখন নিকিতা বলে, তুমি ওই দিকটা দেখো আর আমি এই দিকটা দেখছি। সেখান থেকে নিকিতা সরাসরি চলে আসে উপরের রুমে, আর সেটার দেওয়ালে ঠিক একই রকমের লেখাগুলো দেখতে পায়। এগুলো সবকিছুর ছবি তুলে নেয় সে। ওইদিকে জলি খেয়াল করে দেখে ফ্রেয়া কিছু একটা করছিল। তারপরই নিকিতাকে ডেকে ওর কাছে আনে। তারপর ওরা দুজনে যখন বাইরে যায় তখন দেখতে পায় একটা কুকুর মৃত অবস্থায় পড়ে আছে। আসলে যে গন্ধটা ওরা প্রথমে এসেই পেয়েছিল ওগুলোই কুকুরগুলো থেকেই আসছিল। তারপর ওরা দুজনে যখন ফ্রেয়ার কাছে যায় তখন সে কিছু একটা বলে ওদের দুজনকেই তাড়া দেয় মারার জন্য। ওরা দুজনেই জানের ভয়ে দৌড়াতে শুরু করে, কারণ ফ্রেয়াকে দেখেই মনে হচ্ছিল সে যেন পাগল হয়ে গেছে আর যা তা কিছু সে করে ফেলতে পারে। আর এই পুরো ব্যাপারটাই জলি ভিডিও করছিল, কারণ সে আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কিছুক্ষণ পরে ফ্রেয়া কিছু একটা দেখতে পায় এবং নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে দিয়ে মারা যায়। এই ব্যাপারটা দেখে ওরা দুজনেই ভয় পেয়ে যায়। ওরা এতটাই ভয় পেয়ে যায় যে এখান থেকে ওরা যেতে পারলেই বাঁচে। যত তাড়াতাড়ি সম্ভব ওরা দুজনে ওই জায়গাটা পরিত্যাগ করে। নিকিতাকে তার হোটেলে নামিয়ে দিয়ে যাওয়ার সময় জলি তাকে জানায়, এখন থেকে আমি আর তোমার সাথে নেই। তোমার ভাই কখনো নিজে নিজে মারা যাচ্ছে তো কখনো ফ্রেয়া। তোমাদের সাথে যদি আমি থাকি আর এই ব্যাপারগুলো যদি আমি দেখতে থাকি তাহলে আমি মনে হয় পাগলই হয়ে যাব। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তবে নিকিতা কোনোভাবেই থেমে থাকে না। ওই যে আগেই বলেছিলাম যে তার ভাইয়ের সাথে আসলে কি ঘটেছে সেটা সে জেনেই ছাড়বে। আর এই জন্য সে ফ্রেয়ার দেয়া বইটা ভালোভাবে দেখতে শুরু করে। এই বইটা যখন নিকিতা ঘাটাঘাটি করছিল তখন এটার এক কোণে একটা মেমোরি পায় সে। এই মেমোরি কার্ডটা ওপেন করার সাথে সাথেই সে ফ্রেয়ার একটা ভিডিও দেখতে পায়। এই ভিডিওটা ফ্রেয়া ধারণ করেছিল যখন সে অমরদেবের আশ্রমের ছদ্মবেশী অবস্থায় ছিল। সেই ভিডিওতে দেখা যায় অমরদেব সবাইকে একটা লিকুইড দেয়, আর সেটার মাধ্যমে সে সবাইকেই বসে নিয়ে আসতো। আর এই সব কিছু করা সে ওই বইটা থেকেই শিখেছিল। নিকিতা যখন এই ভিডিওটা দেখছিল তখন ওর রুমে কেউ একজন নক করে। সাথে সাথেই সে যায় দেখতে, কিন্তু দরজা খুলে দেখতে পায় যে বাইরে কেউ নেই। এটাতে খানিকটা থতবত খেয়ে যায় নিকিতা, আর ফোন লাগায় জলিকে। কিন্তু অনেকবার ফোন দেওয়ার পরেও জলি কিছুতেই ফোনটা ধরছিল না। তারপর ওকে ভয়েস মেসেজে জানায় যে এখন আমি আবারও ফ্রেয়ার বাড়িতে যাব। আমি যদি ওখানে যাই তাহলে নিশ্চয়ই কিছু একটা খুঁজে পাবো। এটা বলেই সাথে সাথে বেরিয়ে যায় সেখান থেকে নিকিতা। শুনশান জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে নিকিতার বাড়িতে। চারিদিকে আলোর কোনো ছিটে ফোটাও নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই সে চলে আসে ফ্রেয়ার বাড়িতে। সেখানে গিয়েই নিকিতা প্রথমে সেই দেওয়ালে থাকা নাম্বারগুলোর ছবি উঠায়। তারপর ফ্রেয়াকে যে সেদিন মাটিতে কিছু একটা পুঁততে দেখেছিল সেটাও উঠায়। সেই মাটিটা খোঁড়ার পরপরই একটা বক্স বন্দি এক বোতল লিকুইড দেখতে পায়। আর ঠিক তখনই নিকিতা কিছু একটা শব্দও শুনতে পায়। এই শব্দটার উৎস খুঁজতে থাকে নিকিতা। তারপর একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় বড় বিভৎস দেখতে দানবরূপী কিছু একটা খাচ্ছিল ফ্রেয়ার বডিটা। কিছুক্ষণের মধ্যেই নিকিতার পায়ের আওয়াজ শুনতে পায় ওই দানবটা, আর তাকে তাড়া করে বসে। এই ব্যাপারটা নিজের জানের ভয়ে অনেক জোরে দৌড়াতে শুরু করে দেয় নিকিতা। দানবটা ওকে ধরার খুব চেষ্টা করছিল। এইরকম দৌড়াদৌড়ি করতে করতে নিকিতা একটা পাহাড় থেকে পড়ে যায়। তারপরেও নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতেই থাকে। ঠিক ওই সময় গাড়ি নিয়ে সেই জায়গায় চলে এসেছিল জলি। নিকিতা তাড়াহুড়ো করে গিয়ে ওঠে জলির গাড়িতে এবং জলিকে বলে যে তাড়াতাড়ি তুমি এখান থেকে গাড়ি আগাও। ওরা দুজনে অনেক তাড়াহুড়ো করে চলে আসে বাসায়। তখন জলি এটা ওটা বলতে শুরু করে দেয় নিকিতাকে, আমার মনে হয় না ওখানে তোমার একা যাওয়া উচিত হয়েছে। আজকে যদি তোমার কিছু একটা হয়ে যেত তবে। তারপরেও তেমন কিছুই বলে না নিকিতা, কারণ সে ওই দানবটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। পরদিন সকালবেলাতেই সেই বোতলটা থেকে খানিকটা লিকুইড নিয়ে চলে আসে আইআরসিতে। তারপর সেখানে থাকা সকল মেম্বারকে জানায়, এই বোতলের মধ্যে আপনারা যে লিকুইডটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করে অমরদেব সবাইকে ব্রেন ওয়াশ করে, আর তারপরে ওদেরকে দিয়ে এইসব কর্মকাণ্ডগুলো করায় অমরদেব।
তবে কেউই ওর কথা বিশ্বাস করে না। ঠিক তখনই ওখানে চলে আসে পুলিশ। শ্রেয়া মারা গেছে, আর যেহেতু শ্রেয়ার বাড়িতে জলি এবং নিকিতা গিয়েছিল, এজন্য ওদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যেতে চায়, কারণ শ্রেয়ার মৃত্যুটা নিয়ে রহস্য রয়েছে। তারপর ওদের দুজনকেই গাড়িতে ওঠানো হয়। তবে পুলিশটা ওদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসে না, ওদেরকে নিয়ে চলে আসে অমরদেবের আশ্রমে। তখন জানা যায় এই পুলিশটাও অমরদেবেরই ভক্ত, আর অমরদেবের কথা অনুযায়ী পুলিশ ওদেরকে এখানে নিয়ে এসেছিল। তখন নিকিতা অমরদেবকে বলতে থাকে, ও আচ্ছা, এখন আমি সবকিছু বুঝতে পারছি। আপনি ভয় পেয়ে গিয়েছেন যে হয়তোবা আপনার সবকিছু ফাঁস হয়ে যাবে, আর ঠিক এই কারণেই আপনি পুলিশদেরকেও নিজের হাত করে আমাদের সাথে এমন করছেন। তবে একদিন আপনার সত্যটা ঠিকই ফাঁস হবে। কিন্তু অমরদেব ওকে বলে, তুমি এসব কি বলছো আজে বাজে কথা? তুমি তো আসো অভিশাপে, আর এটার পরেও তোমার একটুও বদল হয়নি। আর তোমার হাতে যে বইটা আছে ওটা তুমি ফ্রেয়ার থেকে পেয়েছো, তাই না? তবে ওই বই ঘাটাঘাটি করে তোমার কোনো লাভই হবে না। এর থেকে ভালো সলিউশন আমি তোমাকে দিতে পারবো। তবে এখানে প্রশ্ন এটাই দাঁড়াচ্ছে যে ওদের কাছে থাকা ওই বইটা কিভাবে চলে আসলো অমরদেবের কাছে। আর এই ব্যাপারগুলো বন্ধ করতে বলে জলি, কিন্তু ওকে ধমক দিয়ে অমরদেব বলে, তুমিও কিন্তু রক্ষে পাবে না। ওই যে দেওয়ালে দেখছো যে ছবিটা, ওটা নামবে তোমার পিছে। তবে সেই দেওয়ালে থাকা চিত্রটা দেখে ভয় পেয়ে যায় নিকিতা, কারণ গত রাতে সেই যে দানবটাকে দেখেছিল এটাই সেই দানব। তারপর পরে সেখান থেকে চলে আসে হোটেলে, আর এসেই হোটেলের কর্মকর্তাদেরকে ধমকাতে থাকে, কারণ ওর হোটেল রুমের মধ্যে থাকা বইটা কিভাবে চলে গেল অমরদেবের কাছে। তবে হোটেলের স্টাফরা কিছুই বলতে পারে না। সেখান থেকে সোজা চলে আসে রুমের ভেতরে, আর হালকা খোঁজাখুঁজির পরে দেখতে পায় মেমোরি কার্ড আর ওই লিকুইডটা ঠিকঠাকই আছে। তারপর পরে আবারও সেই মেমোরি কার্ডটা চালু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটার মধ্যে থেকে ভয়ঙ্কর সব ব্যাপার ঘটতে থাকে। এটা দেখে সেটা বন্ধ করে দেয় জলি। তারপর নিকিতা খেয়াল করে দেখে ওই বইয়ে থাকা নাম্বারগুলো আর ওই দেওয়ালে লেখা যে নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে ওর একটু খটকা বেঁধে যায়। তারপর পরে সেই নাম্বারগুলো নোট করে সে তার সহকর্মী টিনাকে পাঠিয়ে দেয়, আর বলে যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে তুমি একটু ঘাটাঘাটি করে দেখো তো। কিছুক্ষণের মধ্যেই টিনা ওকে জানায় এই নাম্বারগুলো একটা বাড়ির কোঅর্ডিনেট। ওই বাড়িটা অনেকটাই পুরনো এবং কেউ এখন ওখানে থাকে না। টিনার কাছ থেকে সেই বাড়ির লোকেশনটা নিয়ে নিকিতা এবং জলি বের হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেই বাড়িতে। সেখানে প্রবেশ করা মাত্রই ওরা ওই লিকুইডের অনেকগুলো বোতল দেখতে পায়। তারপরে ওরা দুজন আলাদা হয়ে পুরো বাড়ি খোঁজবাজ করতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে জলি ছোট্ট একটা জায়গা দিয়ে কিছু একটা দেখতে পায়। এটা দেখে চমকে যায় জলি। অন্যদিকে নিকিতা একটা রুমে আসলে সে দেখতে পায় অনেকগুলো লাশ, সাথে দেখে ওই দানবটা মাংস খাচ্ছিল। এই ব্যাপারগুলো দেখে চমকে ওঠে, সাথে অনেক ভয় পেয়ে যায় নিকিতা, আর জোরে করে একটা চিল্লানি দিয়ে দৌড় লাগায়। সাথে সাথে দানবটা ওর পিছু নেয়। এক পর্যায়ে দানবটা নিকিতার শরীরে দাগ কেটে দেয়, আর এতে অজ্ঞান হতে থাকে নিকিতা। কিছুক্ষণের মধ্যেই নিকিতার চিৎকার শুনে সেখানে চলে আসে জলি এবং ওকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারপর ওকে বাঁচিয়ে নিয়ে সাথে সাথে চলে আসে অমরদেবের কাছে, আর ওনার থেকে অনেক করে ক্ষমা চাইতে থাকে। তখন অমরদেব হাসতে হাসতে বলে, শয়তানের অভিশাপ থেকে তোমরা তখনই মুক্তি পাবে যখন সে একটা জীবিত পশুকে মেরে ফেলবে। ঠিক তখনই অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে পায় নিকিতা এবং একটা ছুরি নিয়ে অমরদেবের গলায় ধরে। তখন অমরদেব বলে, আমাকে মেরে ফেলবে, মারো। আমি যদি মরে যাই তাহলে আমার নাম আরো বাড়বে, আমার কার্যক্রম আরো শক্তিশালী হবে। ওর মুখে এমন কথা শুনে ওর গলা থেকে ছুরিটা সরিয়ে ফেলে নিকিতা। তারপর পরই সেই রুমের মধ্যে চলে আসে অমরের লোকজন। সাথে সাথে ওরা নিকিতা এবং জলিকে সেখান থেকে বের করে দেয়। তবে নিকিতা এবার জলির ব্যবহারে একটু রাগ করে, কারণ তাকে সে কেন অমরদেবের কাছে নিয়ে এসেছিল। তখন জলি বলে, তোমাকে বাঁচানোর জন্য আমি ওনার কাছে এনেছিলাম। আমি সবসময় তোমার ভালোই চাই, এর জন্যই আমি এমনটা করেছিলাম। ওর মুখে এমন কথা শুনে কষে একটা চর মেরে দেয় জলিকে। সাথে ওকে এটাও জানায় যে আমার সাথে আর তোমার কখনো আসা লাগবে না। আমার ভাইয়ের মৃত্যুর রহস্য তো সেটা আমিই দেখে নেব, কারো সাহায্যই আমার প্রয়োজন নেই। সেই দিন রাত্রেবেলাতেই নিকিতা অমরদেবের কথা অনুযায়ী একটা বিড়ালকে মারার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে বিড়ালটাকে মারতে সক্ষম হয় না। আর তখন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। অন্যদিকে নিকিতার হাতে চর খেয়ে একটা বারে চলে আসে জলি এবং ওর ফোনে করা ভিডিও এবং ছবিগুলো দেখতে থাকে। সেই সময় ওর চোখ আটকে যায় ফ্রেয়ার বাসাতে করা একটা ভিডিওতে। সেই ভিডিওর মধ্যে ও অন্য একজনকে দেখতে পায়, সাথে ওই ভিডিওর মধ্যে অদ্ভুত কিছু কথাও বলছিল ফ্রেয়া। তখন সেগুলোকে ট্রান্সলেট করে জলি। আসলে ফ্রেয়া জার্মান ভাষায় নেশাদ্রব্য জাতীয় কোনো একটার ব্যাপারে বলছিল। এই ব্যাপারগুলো দেখে জলি ছুটতে থাকে নিকিতার উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় আবারও অমরদেব ধর্মচর্চা করছিল। ঠিক তখনই সেখানে জলি চলে আসে নিকিতাকে সাথে করে নিয়ে, আর অমরদেবকে বলে যে আপনার তো অনেক পাওয়ারফুল গুরুজি। তখন অমরদেব সবাইকে আশ্বাস দেয়, একে সুস্থ করা তো কোনো ব্যাপারই না, আমি এখনই করে দিচ্ছি।
তারপর পরে ওকে ভিতরে আনতে বলে। ভেতরে নিয়ে আসার সাথে সাথেই সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিকিতা অমরদেবকে বলে, আজকে আপনার সকল কর্ম ফাঁস হবে। আপনি একটা নেশা জাতীয় দ্রব্যের মাধ্যমে সবাইকে হ্যালুসিনেট করান, তারপর আপনি আপনার সকল কর্মকাণ্ড চালান। আর আপনার এই ব্যাপারটার যারা প্রতিবাদ করে তাদেরকে আপনি বারবার হ্যালুসিনেট করান, এমনকি শেষ পর্যন্ত তাদেরকে মেরেও ফেলেন। আমি প্রথমবার যখন আপনার আশ্রমে এসেছিলাম তখন আমার ব্যাগের মধ্যে সেই নেশা জাতীয় দ্রব্যটার মিশ্রণ করে দিয়েছিলেন, আর সেটাতেই আমার নেশা লেগে গিয়েছিল। তবে আপনি এটার অ্যান্টিডোটও বানিয়েছিলেন, যেটা পেয়ে গিয়েছিল ফ্রেয়া, আর ওই অ্যান্টিডোটটা ফ্রেয়ার থেকে আমি পেয়েছিলাম। আর সেই অ্যান্টিডোটটা খেয়েই আজকে আমি সম্পূর্ণ সুস্থ। আর আপনি যেই বাড়িতে ওই নেশা জাতীয় দ্রব্যটা বানান সেটারও খোঁজ আমি পেয়ে গিয়েছি, আর পুলিশ ইতিমধ্যে সেখানে পৌঁছেও গিয়েছে। আমার ভাই যেটা বলেছিল সেটা ঠিকই বলেছিল, আপনি আসলেই একজন ভণ্ড। আর আজকেই সেটা প্রকাশিত হবে। ওর সব মুখোশ ফাঁস হয়ে যাওয়াতে হাসতে শুরু করে অমরদেব। তোমার ভাই এই ব্যাপারগুলো জেনে গিয়েছিল, এর জন্য ইনহেলারের মধ্যে সেই নেশা জাতীয় দ্রব্যটা মিশিয়ে ওকে মেরে ফেলেছি আমি। আর আমি আগে থেকেই জানতাম যে ফ্রেয়া তার ইনফর্মার, আর ঠিক এই কারণেই একটা বইয়ের মধ্যে ওই নেশা জাতীয় দ্রব্যটা মিশিয়ে ওকে এফেক্ট করে ফেলি। কিন্তু এই ব্যাপারগুলো কেউই জানতে পারবে না। আমি যেমন আছি ঠিক তেমনটাই থাকবো, আর মারা যাবে তোমরা। ঠিক তখনই টিনা ফোনটা দেখিয়ে বলে, আপনার ভক্তরা অলরেডি আপনার এসব কথা সবকিছু দেখে ফেলেছে। আসলে জলির চোখে ছিল একটা স্পেশাল চশমা, সেটার মধ্যে স্পেশাল একটা ক্যামেরা লাগানো ছিল, আর ওটা দিয়ে সবকিছু ব্রডকাস্ট করা হচ্ছিল। তখন জলি হাসতে হাসতে বলে, কমেন্টে আপনার ভক্তরা জুতো দেখাচ্ছে আপনাকে, চাইলে আপনি কিন্তু নিজেও দেখতে পারেন। ওদের সবার মুখে এসব কথা শুনে চুপসে যায় অমরদেব। ওর সকল ভক্তরা জেনে গিয়েছিল ওর মুখোশ সম্পর্কে, আর এই ব্যাপারটাতে সবাই ভাঙাচুরা শুরু করে দেয়। এমনকি সবাই মিলে মারতে মারতে অমরদেবকে মেরেও ফেলে। নিজের মেধা, বুদ্ধি এবং সাহসকে কাজে লাগিয়ে নিকিতা তার ভাইয়ের মারা যাওয়ার রহস্যটা উদ্ঘাটন করে ফেলল, আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।